হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সুলতান নীর। আজকে শুক্রবারের Q&A সেশনের যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তর দেব বলেছিলাম। ১১টার দিকে ভিডিও পোস্ট করব। পৌনে ১১টা বাজে, এখন রেকর্ড করছি। আচ্ছা, তো আমরা সম্ভবত মনে হয় সর্বসাকুল্যে ৭ থেকে ৮ টা ভিডিও টপিক পেয়েছি, প্রশ্ন পেয়েছি, যেগুলো আজকে আমাকে করেছেন বিভিন্ন ভাইয়েরা। তো সেগুলো নিয়ে আমরা ছোট করে কিছু আ আইডিয়েশন দেব, যেগুলো আমার মনে হয় বাকি সবারই হেল্প হবে। তো একটু কমেন্ট করবেন। নতুন কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। পরের কোনো সেশনে আমি হয়তোবা সেগুলোর উত্তর দিব। তো আসেন আমরা শুরু করি। তো ১ম প্রশ্ন যেটা ছিল, আ আল হেলাল হাদি ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ক্লায়েন্টের সাথে প্রজেক্টের দামাদামির ব্যাপারে একটু কিছু উনি জানতে চাচ্ছেন যে কেমনে দামাদামি করতে হয়, কেমনে নেগোশিয়েট করতে হয়, কম দাম বেশি দাম। আমরা যারা Fiverr এ নতুন কিংবা মার্কেট প্লেস এ নতুন, তাদের জন্য ব্যাপারটা হেল্প হতো। এখন এটা আ যত প্রশ্ন সবকিছু আমার পার্সপেক্টিভে বলব। আমাদের ভাই ব্রাদাররা তাদের পার্সপেক্টিভে অনেক কিছু বলে। সো এগুলো সব আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলা। সো আমি আমার আঙ্গিকে বলছি। তো এখন আমার কথা মতে বা এক্সপেরিয়েন্স মতে আমার যেটা মনে হয় যে আমাদের নেগোসিয়েশন এ যাওয়াই উচিত না। আ নেগোসিয়েশন এ যখন আমরা যাব, তখন দেখা যাবে যে কম বেশি হয়ে অনেক হ্যাসেল হয়। তো নেগোসিয়েশন এ যাওয়া উচিত না। সবার আগে যখন আমি কাজ করব, যখন আমি একটা সার্ভিস দিতে যাচ্ছি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস অর লোকালি যেখানেই দেই কেনা, আমার জানতে হবে যে আমি কোন সার্ভিসটা দিচ্ছি। এই সার্ভিসটার কোয়ালিটি কি? এটার বাজার দর কিরকম? কিরকম দাম হবে? এবং আমার আ অ্যাড অন কি আছে? মানে এক্সট্রা আমি কি দিচ্ছি? এবং এই সবকিছু মিলিয়ে আমার একটা প্রাইস সেট করতে হবে। তো এই প্রাইসটা যেন ফেয়ার হয়। ফেয়ার কার জন্য? ফেয়ার আপনার জন্য এবং ফেয়ার ওই ক্লায়েন্টের জন্য। কারণ আন্ধাধুন্দ দাম চাইলে তো আর হবে না। যে ধরেন যে কেউ একজন ডিজাইন করতে আসলে একটা থাম্বনেইল, আপনি বললেন আমি $500 এর থাম্বনেইল ডিজাইন করি। তো তার তো আসলে $500 এ এটা কেনার অ্যাবিলিটি নাই। সো এটা একটা ব্যাপার। সেকেন্ড জিনিস হচ্ছে যে যেখানে আমরা কাজ করছি, ধরেন মার্কেট প্লেস হলো, যেখানেই বলেন, সেখানকার একটা বাজার দর আছে যে বাজারে আপনি বিক্রি করছেন। তো এখানে যদি আপনার থাম্বনেইল ধরেন যে আম ১০ থেকে বা ৫ থেকে $50 এর মধ্যে হয়, আপনি সেটা $৮০ এ দিলে হয়তোবা আপনি যতই কোয়ালিটিফুল সার্ভিস দেন না কেন, আপনার নিজের কোয়ালিটি ওই লেভেলে না যাওয়া পর্যন্ত, আমি মিন করছি প্রো লেভেলের অথবা টপ রেটেড সেলার লেভেলে যদি না হয়, সেক্ষেত্রে আপনি ওই কম্পিটিশনের হাই প্রাইসে টিকতে পারবেন না। তো সেখানে আপনাকে একটা মাঝামাঝি দাম ফিক্সড করতে হবে। এটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। আর আরেকটা যেটা হচ্ছে, দাম নিয়ে যখন আমরা কাজ করি, দাম নিয়ে আমাদের A/B টেস্টিং করতে হয় সবসময়, যে একটু দাম বাড়িয়ে আমি ১ মাস ২ মাস দেখলাম, একটু কমিয়ে ১ মাস ২ মাস দেখলাম। আমাদের ১ম টার্গেট হচ্ছে অর্ডার পাওয়া। আমাদের সবথেকে বেশি সার্ভিস সেল করা। তো কোন দামটায় স্টেবল হয়ে আমি সার্ভিস সেল করতে পারছি, এটা হতে পারে যে আমি ধরেন দামটা একটু বাড়িয়ে সার্ভিস কম সেল করছি, বাট আমার রেভিনিউ বেশি আসছে। অথবা আমি দামটা একটু কমিয়ে অনেক বেশি সার্ভিস সেল করছি ওই পরিমাণ রেভিনিউ টার্গেট করে। তো ২ টাই মার্কেটে মানুষজন করছে এবং আসলে আম আম এটাতে আমি দোষের কিছু দেখি না। বাট হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড প্রাইস ডেফিনিটলি আপনাকে মেইনটেইন করতে হবে। তো এটা ইম্পোর্টেন্ট। আর যদি ক্লায়েন্ট ডিসকাউন্ট চায় যে না আমাকে একটু ডিসকাউন্ট দেন, আমি সবসময় ডিসকাউন্ট দিতে পছন্দ করি। বাট আমার ডিসকাউন্ট হয় অ্যাকচুয়াল প্রাইসেই। অ্যাকচুয়াল প্রাইসের মধ্যে আমি আ বিভিন্ন ডিফারেন্ট সার্ভিসেস এড করি, বিভিন্ন অ্যাড অন এড করি, বিভিন্ন ভ্যালু এড করি, আফটার সেল সার্ভিস এড করি। সবকিছু মিলিয়ে যে প্যাকেজটা হয়, সেই প্যাকেজটা ধরেন যে অনেক বেশি এক্সপেনসিভ শোনায় এবং তখন আমি দামটা কমায় দেই যে না, ধরেন যে $১০০ এ আমি এটা সেল করছি। বাট দ্যাট সাউন্ডস লাইক কাপল অফ $100, লাইক ২০০, ৩০০, ৪০০, $৫০০ সাউন্ডস করছে। তো সেই জিনিসগুলো আ আমি এড করি। যেমন ধরেন একটা, চট করে বলি যে আমি বলি যে আমি আফটার সেল সার্ভিস আমি 15 ডেজ পর্যন্ত এক্সপ্যান্ড করি। যে ১৫ দিন পরেও যদি আপনি ঘুরে আসেন, আমি আপনাকে সার্ভিস দেব। ইটস ওকে। কেউ ঘুরে আসে না। বাট সবাই এটা শুনে খুব খুশি হয় যে না, ১৫ দিন ১ মাস পর্যন্ত আপনার সেল সার্ভিস দিচ্ছে, দ্যাটস গ্রেট। সো এটা একটা ভ্যালু এডেড সার্ভিস হিসেবে আমরা যুক্ত করে আমাদের ভ্যালুটা বাড়াতে পারি। তো এটা একটা ব্যাপার, যে আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। তারপরে সোহাগ হোসাইন বলেছেন যে ভাইয়া প্রজেক্ট পাই না বহুদিন ধরে, কি করা যায়? তারপর সোহাগ ভাইয়ের প্রোফাইলটা আমি দেখলাম। উনার Upwork এর প্রোফাইলটা বেশ সুন্দর প্রোফাইল। অনেক, অনেক ভালো কাজ করেছেন। তো উনি বলেছেন যে আগেও তেমন কিছু করা লাগতো না, এমনিতেই কাজ পাইতাম। বাট এখন হয়তোবা প্রজেক্ট পাওয়া যাচ্ছে না। তো এটা বড় একটা সমস্যা। ঠিক যে কারণে আমি Upwork থেকে Fiverr এ অনেক বছর আগে সুইচ করেছি। আ কারণটা হচ্ছে এইটাই যে Upwork এ অনেক কষ্ট করে বিড করতে হইতো, ক্লায়েন্ট হান্ট করতে হইতো। ওয়ান কাইন্ড অফ হান্টিং ছিল ওই সময়টাতে। তো Fiverr এ ক্লায়েন্ট এসে ভাই দে, কাজ দে, কাজ নে, কাজ নে, এরকম একটা কাজ করত। তো এইটা আমাদের জন্য ভালো ছিল। তো এটা আমরা করতাম। যার কারণে আমরা এই অটোমেটিক কাজ পেয়ে এমন একটা অভ্যাস হইছে যে আমরা এখন আর হান্ট করতে চাই না। সো এটা খুব ডিফিকাল্ট লাগে আমাদের কাছে এবং এটা নিয়ার টু ইম্পসিবল। একটা কোজিনেস এর মধ্যে চলে আসছি, একটা
কমফোর্ট জোনে চলে আসছি, যার কারণে এখন আমাদের আর ওই কি বলবো, মার্কেটের বাইরে কোনো কিছু করতে ভালো লাগে না। 3 মাস যদি মার্কেটে কাজ না আসে, 3 মাস বসে বসে আমরা আঙ্গুল চুষি। আমরা যত ভালো সার্ভিসই দিই না কেন, মার্কেট প্লেসগুলোতে কম্পিটিটিভ, তাই না? এগুলো আসলে তাদের রুল মোতাবেক চলে, তাদের স্ট্র্যাটেজি ওয়াইজ চলে। তারা আমাকে দেখবে না, তারা তাদেরকে দেখবে। সো আমাকে আমার আগে দেখতে হবে যে আমি কিভাবে কাজ পাবো, আমি কিভাবে আমার সার্ভিসগুলো প্রপার জায়গায় প্রপার প্রাইসে সেল করব। তো এইখানে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে অফলাইনে আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি অনেক চ্যালেঞ্জিং এবং সময় সাপেক্ষ, বাট এটা এখন অনেকেই করছে। অফলাইনে ক্লায়েন্ট হান্টিং এর অনেক কোর্স আছে, তো সেগুলোও অনেকে করছে। তো টুকটাক অনেকেই সার্ভিস সেল করতে পারছে, ইটস ওকে, এটাও সবাই করে। তো অফলাইনে যে আমরা ক্লায়েন্ট লেন্দি প্রসেস যেটা আমরা করি সেটা আমরা হয়তো করতে পারি। হয়তো আজকে আপনি শুরু করলে 6 মাস পরে গিয়ে একটা ডাটা পাবেন, যে ডাটাটা হয়তো বা আপনাকে পরবর্তীতে আরো বেটার ফিডব্যাক বা বেটার অপটিমাইজ করতে হেল্প করবে। এটা তো ইম্পর্টেন্ট একটা আছে। তারপর আরেকটা হচ্ছে প্রফেশনাল যে অ্যাপিয়ারেন্স আপনার, এটা অনেক বেশি এনরিচ করতে হবে। প্রফেশনাল অ্যাপিয়ারেন্স আপনার প্রোফাইলের, আপনার সার্ভিসের যাই করেন না কেন, সবকিছুর অ্যাপিয়ারেন্সটা মানে ভিজিবিলিটি অনেক বেশি বাড়াতে হবে, যেন মানুষ আপনাকে দেখে অ্যাকনোলেজ করতে পারে যে না, এই মানুষটা এই সার্ভিস দিচ্ছে, এই ছেলেটা বা এই মেয়েটা এই টাইপের কোয়ালিটিফুল সার্ভিস তার কাছে গেলে পাওয়া যাবে। সো এটা অনেক বেশি টাকঢোল পিটাইতে হবে। এটা একটা ব্যাপার। এজেন্সি ফরমেশন করা যেতে পারে। এজেন্সি ফরমেশন মানেই এটা না যে ভাই আমি এখন 10 জনকে হায়ার করলাম, এজেন্সি হয়ে গেল। আপনি ওয়ান ম্যান আর্মি এজেন্সি হইতে পারেন, জাস্ট আপনাকে অফিসিয়ালি একটা কিছু লঞ্চ করতে হবে, একটা অফিসিয়াল ফুটপ্রিন্ট থাকতে হবে। ধরেন আপনার এজেন্সির নেম থাকতে হবে, এজেন্সির ওয়েবসাইট থাকতে হবে, বিভিন্ন জায়গায় সোশ্যালি ফুটপ্রিন্ট গুলো থাকতে হবে, রেগুলার পোস্ট থাকতে হবে, সার্ভিসেস থাকতে হবে, একটা প্রফেশনাল গেট আপ থাকতে হবে। ঠিক চিন্তা করেন, আমরা যখন প্রথম ভার্সিটিতে শেষ করে যখন জব ইন্টারভিউ দিতে গিয়েছিলাম একদম ফ্রেশার হিসাবে, আমরা কিন্তু হাফ প্যান্ট পরে যাইনি, আমরা ওই স্যুট বুট কোটটাই পরেই গিয়েছিলাম। যদিও আমাদের ওই কোনো এক্সপেরিয়েন্সই নাই, তারপরে কিন্তু আমরা একজন প্রফেশনাল সেজে গিয়েছিলাম যে না, আমি একজন প্রফেশনাল, একটা প্রফেশনাল জায়গায় এখন আমি নিজেকে ইনক্লুড করতে চাই, শিখতে চাই, প্লিজ আমাকে সেই সুযোগটা দেন। তো এই এজেন্সি ফরমেশনটা ব্যাপারটা অনেকটা সেরকম। প্রফেশনালি যত জায়গায় যত যেভাবে করা যেতে পারে আপনি এটা করতে পারেন, আরো বেশি শো অফ করতে পারেন এবং নিজেকে প্রমোট করতে পারেন। এছাড়া পেইড অপশনগুলো তো আছেই, যখন আপনি এজেন্সি করবেন পেইড অপশনগুলো ট্রাই করে দেখবেন এগুলো আপনার জন্য কতটা ইফেক্টিভ হচ্ছে। আচ্ছা, আহ, নাসিরুল বলছে যে মনে হচ্ছে পিছিয়ে পড়ছি দিন দিন, এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমার স্ক্রিনটা এখানে, রেকর্ড হচ্ছে এখানে, সো ক্যামেরা মাঝখানে, সো মাঝে মাঝে আমার আইবল সুইচ হচ্ছে, ইন্টারাকশন আমার মনে হয় একটু খারাপ হতে পারে, বাট প্রশ্নগুলো উত্তর দেওয়া জরুরি। আচ্ছা, তো নাসিরকে বলবো যে প্রবলেমটা হচ্ছে এটা আসলে আমাদের সবারই হয়। আহ, এই পিছিয়ে পড়ছি বা আমি মনে হয় আগাতে পারছি না, বা আমার মনে হয় ধস নেমেছে, কিংবা আমার কোনো প্রোগ্রেস নাই, বা আমার জীবনে উন্নতি হচ্ছে না, অথবা আমি মনে হয় হেরে গেলাম কিনা, জীবনে কিছু করতে পারলাম না, এই যে ফিলিং গুলো এটা আমাদের হয়, এটা অ্যাকচুয়াল ফিলিংও হতে পারে, বাট 90% ক্ষেত্রে যে ব্যাপারগুলো হয় আমি একটু তোমাকে বলি। একটা হচ্ছে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে না চলতে পারা, কারণ ট্রেন্ড এত অ্যাডভান্স হয়ে গেছে, এত দূর চলে গেছে, আমি এখনো সেই ঘুরে ঘুরে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এক্সাম্পল হিসেবে দিলাম, তাহলে কিন্তু তুমি অবশ্যই মনে করবে যে আমি পিছায় পড়ছি, আমার দ্বারা কিছু হচ্ছে না। যেখানে এআই চলে আসছে, আমার এখন মেশিন লার্নিং শেখা উচিত, সেখানে আমি চিন্তা করতেছি যে কিভাবে আমি ধরো যে পিএইচডি টু এইচটিএমএল এ কনভার্ট করব, এরকম চিন্তা ভাবনা। তো এগুলো আসলে যখন আমরা করব, যখন আমরা কন্টিনিউ করব, তখন দেখবো যে আমরা আসলেই পিছিয়ে পড়েছি। সো আমাকে ট্রেন্ডের সাথে সামনে আগায় যেতে হবে, এটা সব থেকে বড় একটা তোমার টিপস। আরেকটা হচ্ছে নিজের ফ্লো হারিয়ে ফেলা। নিজের ফ্লো অনেক কারণে হারায়। যেমন আমার আম্মা যখন মারা যান, 3 বছর উনি ক্যান্সারে সাফার করেছেন। তো 3 বছরে আমি অনেকটাই একদম ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, আমার কোনো ফ্লোই ছিল না। সো তারপরে আস্তে আস্তে ফ্লোতে আসতে, ট্র্যাকে আসতে, এখনো আমি ডিস্ট্রাক্টেড, এখন আমার মাইন্ড মাইন্ড কনসেন্ট্রেটেড না, অনেক জায়গায় আমি ফোকাস করতে পারি না। তো এটা হয় অনেক কারণে, আমরা নিজের ফ্লো হারিয়ে ফেলি, আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়। তো সেটা একটু ঠিক করে রাখতে হবে। পারিবারিকভাবে, পারিপার্শ্বিকভাবে, ক্যারিয়ারে, অর্থনৈতিকভাবে, এডুকেশন সেক্টরে যতই প্রবলেম হোক, সেটা একটু ম্যানেজ করে আমাদের অন দ্য ওয়েতে যেতে হবে, একটু মানে ফোকাসে থাকতে হবে এবং ট্র্যাকে যেতে হবে, ফ্লো হারায় ফেলা যাবে না। আরেকটা হচ্ছে এলোমেলোভাবে কাজ করা। তো ডেফিনেটলি তোমাকে কিছুটা হলেও চিনি, তো তুমি এলোমেলোভাবে কাজ করার কথা না, বাট যারা করে মানে গোল সেট না করে কাজ করা, তাহলে আমি আসলে যতই করি না কেন আমার ধরো যে আমার কোনো
প্রোগ্রেস হবে না। তুমি সমুদ্রে মনে করো যে সাঁতার কাটতে বেরোইছো, এখন এই সমুদ্রে তুমি সাঁতার কেটে কিন্তু শেষ করতে পারবে না। তুমি যে সারাদিন 24 ঘন্টা সাঁতার কাটো, তোমার কোনো হিসাব থাকবে না তুমি কতটুকু সাঁতার কাটছো, তোমার কোনো হিসাব থাকবে না তুমি কত ক্যালোরি বার্ন করছো, তোমার কোনো হিসাব থাকবে না তুমি কত দূর আগাইলা, কিন্তু কারণটা সমুদ্র, ওখানে কোনো শেষ নাই। সো তুমি যদি সাঁতার কাটতে চাও, তোমাকে ঘড়ি ধরে টাইম সেট করতে হবে, তোমাকে আহ, এমন একটা ডেস্টিনেশন সেট করতে হবে যে না, আমি আজকে 1 ঘন্টা সাঁতরে আমি 1 কিলোমিটার যাব, যেতে পারবো কিনা এটা আমি দেখি। তো এই যে এই টার্গেট গুলো আমাকে সেট না করলে আমার কিন্তু অ্যাচিভমেন্ট জিরো মনে হবে, যে আমি কি করছি। এই যে খাতার মধ্যে লিখে রাখছি কত কত কাজ, এই কাজগুলো যদি আমি শেষ করতে না পারি, প্রত্যেক দিনের কাজ, এখানে অনেক অনেক কাজ, এই ডেইলি কাজগুলো আমার এখানে লেখা থাকে, আইডিয়া জেনারেট করা থাকে, এগুলো যদি আমি শেষ করতে না পারি, আহ, তাহলে আমার মনে হবে যে আমি মনে হয় পিছাই গেছি। শেষ করতে পারলে মনে হবে না আমি পিছাই যাচ্ছি না, আমি আমার টাস্কগুলো আমি আমার কমপ্লিট করতে পারছি, গোলের দিকে আমি এগিয়ে যেতে পারছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে নিজের থেকে অনেক বেশি সফল যারা, তাদেরকে তাদের সাথে নিজের কম্পেয়ার করা, এটা আমরা সবসময় করি। অমুক ভাই কি করলো, তমুক আপু কি করলো, অমুকে কত লাখ টাকা কামাইছে, অমুকে গাড়ি কিনে ফেলছে, বাড়ি কিনে ফেলছে, এক্সেট্রা এক্সেট্রা। তার মানে আমি অনেক পিছিয়ে গেছি, তার তুলনায় আমি কিচ্ছু না, আমি নগণ্য। তো এটা আমাকে বন্ধ করতে হবে। আমাদের ইসলামে কিন্তু যেটা বলা আছে যে আগে তুমি তোমাকে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকো, তারপরে তুমি তোমার কর্মের উপর তুমি ফোকাস করো, তুমি সেখানে তুমি আল্লাহর বারাকা খুঁজে পাবা। এখন তুমি যদি সবসময় খাই খাই চিন্তা করো যে ওই বাড়ি করলো, সে গাড়ি করলো, ওই হ্যান ত্যান মুক্ত মুখ, তাহলে দেখবে যে তোমার এই খাই খাই স্বভাব কোনোদিনও যাবে না, কখনোই তোমার স্যাটিসফ্যাকশন আসবে না। সবার আগে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিছে, যেটুকু জ্ঞান দিছে, আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমি 2 টাকা আর্ন করতে পারতেছি, এটা থেকে আমি ভালো কাজ করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আমি কিভাবে গ্রো করবো সেটা আমি চিন্তা করি, খাতা কলমে প্রজেক্ট করি, গোল সেট করি, স্কিল গেইন করি। সময় নেই 1 বছর 2 বছর 3 বছর, দেখি গোলগুলো আমার হচ্ছে কিনা, গোলগুলোকে রিশেপ করি, রিভ্যাম্প করি। তারপরে তুমি দেখবা যে আল্লাহ অবশ্যই সেখানে বারাকা দিছে। আল্লাহর উপর 100% ভরসা তোমাকে রাখতে হবে। যেই রিজিক তুমি কপালে নিয়ে আসছো, এইটা নিয়েই তুমি মানে দুনিয়া ছেড়ে চলে যাবা, এটা কেউ হাতায় নিতে পারবে না। সো ডোন্ট ওয়ারি। আরেকটা হচ্ছে মানসিকভাবে হ্যাপি থাকা, যেটা আমরা অনেকেই অনেক সময় থাকি না। তো মানসিক স্ট্রেস পড়লে দেখা যায় যে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে পড়ি, যেটা একটু আগে বললাম। তখন আমরা বিভিন্ন নেগেটিভ থট, বিভিন্ন ডিপ্রেশন, বিভিন্ন জিনিসগুলো আছে। সো মাইন্ড প্র্যাকটিস করতে হবে, রেগুলার নামাজ কালাম পড়তে হবে, এবং আল্লাহর প্রতি যেটা বললাম 100% ভরসা রাখতে হবে। যদি আমার একটা ক্ষতিও হয়, মনে করতে হবে যে আল্লাহ এটা আমাকে একটা বাঁচায় যাওয়ার জন্য ক্ষতিটা করছে, কারণ আমার বেটার অপরচুনিটি সামনে আসতেছে। এটা এরকম একটা মাইন্ডসেট রাখা, কারণ এটাই ট্রু। আল্লাহ বলেছে যে গতকালের থেকে তোমার আগামীকাল ভালো হবে, এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, অবশ্যই আজকের থেকে আমার আগামীকাল ভালো, এবং গতকালের থেকে আমার আজকে অনেক ভালো গেছে। তো থামস আপ। আচ্ছা, আব্দুল্লাহ ভাই বলছে যে কেউ কি চাইলে একসাথে, এটা খুব ইম্পর্টেন্ট, সবাই শুনেন যারা নতুন অনলাইন বা ফ্রিল্যান্সিং এ কাজ করতে আসতেছেন। উনি বলছে যে কেউ কি চাইলে একই সাথে একাধিক স্কিল শিখতে পারবে কিনা, যেমন বলেছেন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এবং উনি পরে আবার মানে মনে হয় ব্রেইনে ক্লিক করছে যে না, ওয়েব ডেভেলপমেন্টও করা যাবে কিনা, যে ওয়েবসাইট তৈরি করে দিয়ে এই যে এই 5টা স্কিল কি 1-2 বছরে আমি শিখতে পারবো কিনা, এবং এটা শেখা উচিত হবে কিনা। এবং উনি বলছে সুন্দর করে ব্যাখ্যা দিতে, আমি অনেক সুন্দর করে ব্যাখ্যা দিই। সো এটার অনেক সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে যে আহ, সবগুলো স্কিল আপনি শিখতে পারবেন। যেমন আমি আমাকে দিয়ে যদি এক্সাম্পল দিই, কারণ আমার এক্সাম্পল সব থেকে সুন্দর এক্সাম্পল আমার কাছে, যেহেতু আপনি সুন্দর এক্সাম্পল চেয়েছেন। তো সেটা হচ্ছে যে আমার বিগত 10-12 বছরের এক্সপিরিয়েন্সে দেখেন, আমি মূলত আমার কোর এক্সপিরিয়েন্স হচ্ছে আমি একজন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার। আমার প্রোডাক্ট হচ্ছে মোবাইল গেমস, মোবাইল অ্যাপ্লিকেশনস, ওয়েবসাইটস, এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন সফটওয়্যারস। তো এটার আমি কোর আমার স্কিলস। এখন এর সাথে আমার, যেহেতু আমি অনেকদিন থেকে কাজ করছি, যেহেতু এই জিনিসগুলো ডেভেলপমেন্ট পর্যায়ে যায়, ডেভেলপ করতে হয়, কোডিং করতে হয়, তো সেই ক্ষেত্রে আমি ওই ব্যাপারগুলো জানি। যেহেতু ডেভেলপারকে আমার বুঝাই দিতে হয়, ডেভেলপারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, তাদেরকে কোল্যাব করতে হয়, পুরো প্রসেসটা জুড়ে আমাকে থাকতে হয়, তাদেরকে বুঝাই দিতে হয়, তারা আমাকে আবার বুঝায়। তো ওই আইডিয়াটা আমার আছে, বাট ইটস নাথিং লাইক যে আমি ওয়েবসাইট বানাই, সার্ভিস দিচ্ছি, আমি ডেভেলপার না, বাট আই হ্যাভ এ লট অফ নলেজ অ্যাবাউট ডেভেলপমেন্ট। ওকে, এটা একটা ব্যাপার গেল। তারপরে আপনার কথা বলি, আপনি যে স্কিলগুলোর কথা বলেছেন এগুলো কিন্তু রিলেভেন্ট আমার কাছে, ইজি, এবং একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত বলে মনে হয়। কিভাবে দেখেন, গ্রাফিক ডিজাইন যখন আমরা শুরু করলাম, গ্রাফিক ডিজাইনের পরেই কিন্তু আসে ভিডিও এডিটিং। কিভাবে? কারণ গ্রাফিকটা হচ্ছে স্থির চিত্র, আর ভিডিওটা হচ্ছে চলমান চিত্র, চলচ্চিত্র। তো ভিডিওর যত ফুটেজ সব কিন্তু গ্রাফিক অ্যাসেট থেকেই আসছে,
এবং ভিডিও এডিটিং এর পরবর্তী স্টেজটা আমি বলতে পারি 2D অ্যানিমেশন, যে ভিডিওটা আপনি যেটা শুট করেছেন, এডিট করছেন, সেটাকে আপনি মেক করছেন, একটা ভিডিও তৈরি করে ফেলছেন অ্যানিমেশন দ্বারা। তো এই আপনি যদি মনে করেন যে না, আমি আপ স্কিলস করছি, আমি নিজের স্কিলগুলোকে বাড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনের পরে চাইলে আপনি ভিডিও এডিটিং করতে পারেন, চাইলে আপনি অ্যানিমেশন 2D অ্যানিমেশনে সুইচ করতে পারেন, আস্তে আস্তে নিজের স্কিলটাকে বাড়াতে পারেন, ওই লাইনে চলে যেতে পারেন। তো এটা গেল গ্রাফিক্যাল একটা ব্যাপার। আর তারপরে আপনি যেটা বলেছেন যে ডিজিটাল মার্কেটিং, আসলে যারা ফ্রিল্যান্সার বা যারা অনলাইনে কাজ করছে, আপনি হয়তো শুরুই করেন না, এই জন্য অনেক গবেষণা করে 4-5টা স্কিল বের করেছেন যেগুলো টপ নচ এবং যেগুলো শিখলে কোনো ভুল নাই। সম্ভবত অনেক ভাইয়ের ভিডিও আপনি দেখেছেন যারা এই স্কিলগুলো রিকমেন্ড করছে। সো এই জন্য আপনার মাথায় আসে। তো আমার যেটা মনে হয়, যারা ফ্রিল্যান্সার তারা একটা সময় এন্টারপ্রেনিউর হয়, বা তারা একটা সময় এজেন্সি লিড করে, তারা একটা সময় কোম্পানি ফর্ম করে, তো তাদের জন্য কিন্তু ডিজিটাল মার্কেটিং এর নলেজটা কিন্তু সবসময় লাগছেই। ইভেন আপনি যখন ক্লায়েন্ট অ্যাপ্রোচ করছেন, আপনি যখন ক্লায়েন্ট রিচ করছেন, আউটরিচ করছেন, তখনও কিন্তু আপনি ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিংই করছেন। আর কন্টেন্ট রাইটিং আপনি যেটা বলছেন, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। যেহেতু কন্টেন্ট হচ্ছে একটা কিং, কন্টেন্ট ইজ দ্য কিং, সো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে একটা ভিডিও কিন্তু একটা কন্টেন্ট, একটা আর্টিকেল রাইটিংও কিন্তু আমার একটা কন্টেন্ট, একটা অ্যাড কপি আমার জন্য একটা কন্টেন্ট, একটা অ্যানিমেশনও আমার জন্য একটা কন্টেন্ট, আমার ভয়েসও আমার জন্য একটা কন্টেন্ট। এগুলো ভালো না হলে আমার প্রোডাক্টটা সেল হবে না। সো এই জিনিসগুলো, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং কিন্তু একটা ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর আপনি যেটা মিন করেছেন সেটার উত্তর দেই, যে এখন আপনি যদি চান সবগুলো শিখে সবগুলো অ্যাজ এ সার্ভিস ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, সেটা সম্ভব না। রিয়েল লাইফে এটা সম্ভব না। সম্ভব না কারণ হচ্ছে যে একটা মানুষের এত সময় হয় না। আপনি হয়তো মনে করছেন গ্রাফিক ডিজাইনার কি শিখলাম, 6 মাস জুড়ে শিখলাম, তারপরে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, 6 মাস জুড়ে শিখলাম, তারপরে আরো 1 বছরে আরো 2টা স্কিল শিখলাম, 4টা স্কিল জানলাম, 4টা সার্ভিস আমি প্রোভাইড করছি। আলটিমেটলি এগুলো কিন্তু কেউ করে না। এটা কারা করে? যখন এজেন্সি ফরমেশন করবেন তখন করবেন। আদারওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আপনি এখানে উল্লেখ করেছেন, অনেক ওয়াইড সাবজেক্ট। একটার রিপ্লাই করতেই আপনার সারাদিন চলে যাবে। একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে অ্যাজ এ সোলো পার্সন হিসেবে, মানে একজন মানুষ হিসেবে আপনি দেখবেন যে এগুলো করেই তো একটা করে তাল পাচ্ছেন না, যদি আপনি কাজ পান বা ভালো কাজ জানেন সেই ক্ষেত্রে। তো সবগুলো একসাথে খিচুড়ি করা সম্ভব নয়। বাট একটা সাবজেক্ট চুজ করে সেটাকে আপনি আপস্কেল করতে পারেন, স্কিল ডেভেলপ করতে পারেন আরো বেশি, আস্তে আস্তে এজেন্সির দিকে যেতে পারেন, এবং বাদ বাকি যে টপিকগুলো যেমন ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং, এগুলো আস্তে আস্তে আপনি নলেজ গ্যাদার করতে পারেন, বাট নট অ্যাজ এ সার্ভিস। আমি সার্ভিস দিচ্ছি ক্লায়েন্টকে, আমি একজন ওয়েব ডেভেলপার, আমি ওয়েব ডিজাইনার, এবং আমি ডিজিটাল মার্কেটিংও করে দিচ্ছি ক্লায়েন্টের সবকিছু করে। তো এটা একার পক্ষে সম্ভব নয়। এটাই হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে? তো আশা করি আমার উত্তরটা পেয়েছেন, এবং এটা কতটুকু আপনার জন্য সুন্দর হয়েছে আমি জানি না। আচ্ছা, তো শমিক ভাই বলেছে 6 নম্বর প্রশ্ন, যে সেলফ মার্কেটিং করার মানে নিজের প্রোডাক্ট বিক্রি করার কিছু টিপস বলে দেন। মানে সেলফ মার্কেটিং করে উনি চাচ্ছেন যে কিভাবে নিজের প্রোডাক্টটা সেল করব। আমি একটু ফাস্ট বলছি, যেহেতু প্রশ্ন অনেকগুলো এবং সময় আমাদের কম। তো সেলফ মার্কেটিং বা নিজের মার্কেটিং এর জন্য আসলে আহামরি বলার কিছু নাই। এটার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং অনেক ভালো জানতে হবে, এবং এই সাথে যে স্ট্র্যাটেজি যেগুলো আছে, যেমন আপনি কিভাবে আহ, নিজেকে এবং নিজের প্রোডাক্টকে প্রমোট করবেন, শো অফ করবেন, পাবলিসিটি বাড়াবেন, এটার স্ট্র্যাটেজি আপনাকে বারবার করতে হবে। কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিংটা সাজিয়েছেন, কিভাবে আপনি ফানেলটা কতটা স্ট্রং ভাবে, কতটা ইফেক্টিভ ভাবে তৈরি করেছেন আপনার ক্লায়েন্টকে গ্র্যাব করার জন্য, কতটা অর্গানিক ভাবে আপনি অ্যামেজিং উপায়ে আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করছেন। আহ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি আপনি আপনার প্রোডাক্ট কোয়ালিটি কিরকম, সার্ভিস কোয়ালিটি কিরকম, আফটার সেল সার্ভিস কিরকম দিচ্ছেন, কাস্টমার সাপোর্ট কিরকম দিচ্ছেন, হ্যাঁ, আম, কিভাবে আপসেল করছেন, প্রোডাক্টের যে আপসেল, যেটা একটা সেল করলে পরবর্তী সেলগুলো কিভাবে আসছে, এটা ফাইনালের মধ্যে আছে কিনা, এই সবকিছু মিলিয়ে আপনি আপনি সেলফ মার্কেটিং করে, অথবা একজন মার্কেটারকে হায়ার করে, অথবা একজন মার্কেটিং স্ট্র্যাটেজিস্টকে হায়ার করে আপনি আপনার প্রোডাক্টের সেল বাড়াতে পারেন ডেফিনেটলি। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, মারুফ আহমেদ বলেছে যে ক্লায়েন্ট হান্টিং এর জন্য সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে সাজানো যায় বা ব্র্যান্ডিং করা যায়, যেমন লিঙ্কডইন। আচ্ছা, এখন লিঙ্কডইনটা খুব হাইপে আছে ক্লায়েন্ট হান্টিং এর জন্য, কারণ সেখানে আমরা জেনেছি যে প্রফেশনাল লোকজন নাকি আসে, কোম্পানি থাকে, তো সেখানে অ্যাপ্রোচ করা খুব সহজ আমাদের জন্য, মানে লিঙ্কডইনে অনেকগুলো ক্লায়েন্ট পাওয়া যায়। তো লিঙ্কডইন নিয়ে ভাই ভিডিওর অভাব নাই, আমাদের ভাই ব্রাদার অনেক লিঙ্কডইনের কোর্সও বিক্রি করতেছে। সো এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই। বেশ কিছু ছোটখাটো যে টপিক যেগুলো সবাই ভুল করে এবং যেগুলো একদম ক্রুশিয়াল, সেগুলো নিয়ে আমি জাস্ট এক লাইন করে বলে যাচ্ছি। প্রফেশনাল ছবি থাকতে হবে,
ওই সুন্দরবনে বান্দরের সাথে ছবি তুলছিলেন, সেটা লিঙ্কডইনে দিয়ে রাখছেন, বা অনেক আপুদের দেখি বিয়ের ছবি লিঙ্কডইনে দিয়ে রাখে, বা অনেককে দেখি যে ফুল গাছের ফুল ধরে ছবি তুলছে। এরকম কোনো ছবি দিবেন না, প্রফেশনাল লুক ছবি। তার মানে এই না যে একদম খটমট চেহারা, একদম পাথরের মতো চেহারা নিয়ে ছবি দিচ্ছেন। একটু স্মাইল থাকবে, একটা ভালো আউটলুক থাকবে, ব্যাকগ্রাউন্ড সাদা নীল কালো এরকম না, ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল থাকলেই হবে, বাট আপনার চেহারাটা দেখার মতো হইতে হবে, আইডেন্টিফাই করা যায় এরকম এই সুন্দর একটা স্মাইল থাকবে এবং পরিপাটি একটা চেহারা থাকবে, এটাকে প্রফেশনাল ছবি বলছি আমি। এছাড়া আপনি ব্যানারে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে লিখতে পারেন, আপনি কি করেন খুব অল্প এবং স্পেসিফিক ভাবে লিখতে পারেন টাইটেলটা, যে আপনি আপনার নিশ কি, আপনি কি সার্ভিস দিচ্ছেন, এটা লিখতে পারেন। এছাড়া আপনি এলোপাথারি র্যান্ডমলি সব সাবজেক্টে পোস্ট না করে, যেটা আমরা ফেসবুকে করি, যা পাই তাই খালি শেয়ার দিই, যা পাই তাই পোস্ট করি, একটা স্পেসিফিক নিশ যেখানে আপনি মার্কেটিং করছেন, যেটা আপনার নিশ, যেটা আপনার সাবজেক্ট টপিক, সেটাতে আপনি পোস্ট করতে পারেন, এঙ্গেজ করতে পারেন। কেস স্টাডি পোস্ট করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি নিজেও করি না, খুব কঠিন একটা জিনিস, মানে এটা সময় দিয়ে করতে হয় আর কি। সো কেস স্টাডি পোস্ট করবেন রেগুলার, এবং এঙ্গেজ থাকতে হবে সবকিছুর সাথে। ওখানে গ্রুপ আছে, কমিউনিটি আছে, ওখানকার ফ্রেন্ডস আছে, এঙ্গেজমেন্ট আছে, সবকিছু আপনি চাইলে করতে পারেন। অনেক অনেক এআই বট আছে লিঙ্কডইনের জন্য, যারা কমেন্ট করে দেয়, এটা করে সেটা করে, এটা শুরুতে ইউজ না করাই ভালো। কারণ এগুলো আসলে আমার কাছে মনে হয় যে লিঙ্কডইনটাকে রেস্ট্রিক্টেড করে দেয়। কারণ অনেকের রিপোর্ট আমি পেয়েছি, অনেক ভিডিও দেখেছি যারা এটা সাজেস্ট করেন না। সো অর্গানিক থাকেন, অর্গানিক্যালি যতটুকু করা যায় সময় দিয়ে, দিনে 1 ঘন্টা একটু সময় দেবেন, দেখবেন যে হয়ে গেছে। এই তো লিঙ্কডইন বস হয়ে গেছেন। আচ্ছা, রফিক ভাই বলছে শেষ মুহূর্তে এসে অনেক জোরাজুরি করে ওনার প্রশ্নটা নিয়েছি, সেটা হচ্ছে গতকালের ভিডিওর টপিকে যে কমিউনিকেশনের বেসিক, যে জানতে চাই কমিউনিকেশন বেসিকটা কি। গতকালের যে ভিডিওটা আমার ছিল ওইটা আপনি একটু দেখে নিন, ওখানে আমি একদম বেসিকটা বলেছি। বেসিকটা হচ্ছে কানেকশন বিল্ড করা। কারণ কমিউনিকেশন যখন আমরা কারোর সাথে করছি, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা তার সাথে একটা কানেকশন বিল্ড করছি। আদারওয়াইজ আপনি যখন আলু কিনতে যান, তখন আলুওয়ালার সাথে কিন্তু আপনি কানেকশন বিল্ড করেন না, কারণ আলুওয়ালার কাছে আপনার কোনো হাসিল করার কিছু নাই। ওখানে বাগড়াবাগড়ি করে 1-2 টাকা হয়তো বা কম নেবেন। বাট এমন অনেক দোকান আছে যে দোকানে আপনি রেগুলার পণ্য কিনছেন, রেগুলার আপনি সার্ভিস নিচ্ছেন, তার সাথে আপনার কানেকশন বিল্ড করার প্রয়োজন আছে। যেটা করলে পরবর্তীতে আপনি ডিসকাউন্ট পাবেন, কোনো কুপন থাকলে সেটা পাবেন, কোনো বিপদ থাকলে আপনি টাকা না দিয়ে হয়তোবা পরে টাকা দেওয়ার সুযোগটা পাবেন, অথবা কিছু কম দেওয়ার সুযোগ পাবেন, বা সে হয়তো আপনাকে হোম ডেলিভারি দিবে, সামথিং লাইক দ্যাট। এক্সাম্পল দিয়ে বুঝাইলাম আর কি। সো কমিউনিকেশনের বেসিকটাই হচ্ছে কানেকশন বিল্ড করা। এটা যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি করবেন, যেখানে প্রয়োজন হয় সেখানে করার দরকার নাই, বাট কম বেশি সব জায়গায় আমাদের প্রয়োজন। তো আমার মাথায় এটাই রাখবেন, যখন আপনি আমার সাথে কথা বলবেন বা যে কারোর সাথে কথা বলবেন, তার সাথে আমার কানেকশন বিল্ড হচ্ছে কিনা, ইন্টিমেসি ক্রিয়েট হচ্ছে কিনা, একটা মেমোরি ক্রিয়েট হচ্ছে কিনা, সেটার দিকে খেয়াল রেখে কমিউনিকেশনটা বিল্ড করতে হবে। অনেকক্ষণ হয়ে গেল, কতক্ষণ হয়েছে? আমরা কথা বললাম প্রায় আধা ঘন্টা, 22 মিনিট হয়ে গেছে। এখন আর এক্সট্রা কোনো প্যাচাল না। 8টা প্রশ্নের উত্তর দিয়েছি। পরে শুক্রবারে দেখা হবে নতুন নতুন প্রশ্নের, এবং খুব শিগগিরই আমরা ওয়ার্কশপগুলো নিয়ে আসছি। ওয়ার্কশপের আপডেট পাবেন, ওয়ার্কশপের ফর্মও দেওয়া হবে, সেই ফর্মগুলো ফিল আপ করবেন, এবং নিশ্চয়ই আমরা ওয়ার্কশপে আরো ইফেক্টিভ টপিক নিয়ে আলোচনা করব, একদম হাতে কলমে শিক্ষা যেটাকে বলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।